হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা শুরু করব ক্যাপাসিটার। আমরা ক্যাপাসিটার করছিলাম। তো এই ক্যাপাসিটার বা ধারক এর সমবায়, তাহলে কম্বিনেশন অফ ক্যাপাসিটার, অর্থাৎ ধারকের কত রকম সমবায় হতে পারে, বা ধারকের সমবায়। তো ধারকের সমবায় দেখো, ঠিক আমরা যেটা ক্লাস 10-এ পড়েছিলাম, রেজিস্ট্যান্সের সমবায় দু রকম হয়, একটা সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তো ঠিক এখানেও তাই, একটা সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তো আমরা ধারক বলতে এখানে ধরো নিলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে দুটো পাত যারা পরস্পর সমান্তরাল, একটাতে পজিটিভ চার্জ আছে আর একটাতে নেগেটিভ চার্জ আছে। এইরকম এক একটা পাতকে আমি এক একটা ধারক হিসেবে নিচ্ছি, কারণ আমাদের আদর্শ ধারকের ধারণাতে ঠিক এভাবেই আমরা পড়েছি যে একটা অন্তরিত বা ইনসুলেটেড পাত নেব, আরেকটা নেব যেটা গ্রাউন্ডেড পাত নেব, এবং সেটাতে নেগেটিভ চার্জ থাকবে, এটা আমরা অলরেডি জানি। তো সেই রকমই ধারকগুলো নিয়ে আমরা দেখবো যদি সিরিজ কম্বিনেশন বানাই কিরকম হবে, ঠিক এরকম হবে। তো আমি কি করব, এটাতে প্লাস কিউ চার্জ ড্রপ করলাম প্রথম পাতটাতে। কার? প্রথম ক্যাপাসিটর, ধরো এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। প্রথমটাতে আমরা তাহলে কিউ চার্জ দিলাম। তো কিউ চার্জ দেওয়ার পর ওটা এসে পজিটিভ কিউ হয়ে গেল। এবারে ইন্ডাকশনের জন্য এখানে মাইনাস কিউ হবে, আবার এই ইন্ডাকশন এখানে হয়ে প্লাস কিউ হবে, এর জন্য ইন্ডাকশন হবে এখানে মাইনাস কিউ, এখানে ইন্ডাকশন হবে প্লাস কিউ, আবার এখানে মাইনাস কিউ হবে, আর এদিকে যে এটা এই পাতটাকে শুধুমাত্র আমরা ভূষক মনে করবো। তাহলে আমরা এখানে কি করেছি, তিনটে ধারক C1, C2 and C3, এই তিনটে ধারকের শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করতে চাইছি। তো এই আলোচনাতে দেখতে পাচ্ছি আমরা যে ধারকগুলোকে শ্রেণী সমবায় থাকে, মানে কি প্রত্যেকটি ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে অন্য ধারকটির প্রথম পাত যুক্ত করা থাকবে। তাহলে প্রথম ধারকটি দ্বিতীয় পাতের সঙ্গে দ্বিতীয় ধারকটির প্রথম পাত যুক্ত, এইভাবে যদি যুক্তকরণ হয় তাহলে সেই সমবায়টাকে আমরা বলবো সিরিজ বা শ্রেণী সমবায়। এটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। তো এই শ্রেণী সমবায় দেখো, আমরা চার্জ কত দিয়েছিলাম, একবারই চার্জ দিয়েছি, সেটা ক্যাপিটাল কিউ। এরকম নয় যে এখানে কিউ দিয়েছি, এখানেও কিউ দিতে হয়েছে, এখানেও কিউ দিতে হয়েছে, তা কিন্তু দিতে হয়নি, একবারই কিউ দিতে হয়েছে। এবং ইন্ডাকশনের ফলে আবেশের ফলে দেখা যাচ্ছে সেই চার্জগুলো প্রত্যেকটা পাতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি ধরে নিই এই পাতটাতে কিউ চার্জ দেওয়ার ফলে এখানে ধরো বিভব V1 তৈরি হয়েছে, এটাতে V2 তৈরি হয়েছে, আর এটাতে V3 তৈরি হয়েছে। তাহলে দেখো আমরা এখন যদি তুল্য ধারকত্ব নির্ণয় করতে চাই, তো খুব সিম্পল, আমরা যদি এই ধারকটার বদলে একটা অন্য ধারক, মানে এমন একটা ধারক নিই যাকে আমি এই কিউ চার্জই দেব, ঠিক আছে, তারপরে এদিকে প্লাস কিউ হলো, এদিকে মাইনাস কিউ হলো, এবং এর ধারকত্ব ধরে নিই যদি C, এবং এর বিভব কি দাঁড়ায়, এই তিনটে বিভবের সমান দাঁড়ায়, মানে এখানে ধরলাম V যেটা দাঁড়াবে সেটা কি হবে, এই তিনটে বিভবের সমান হতে হবে। কারণ দেখো সিরিজে যে তিনটে ধারক রাখা আছে প্রত্যেকটা বিভব আলাদা। তাহলে এই টোটাল তিনটে ধারকের পরিবর্তে যদি আমি একটা ধারক নিতাম, তার বিভব কি দাঁড়াতো, দুই প্রান্তের বিভব পার্থক্য কি দাঁড়াতো, এই তিনটে বিভব পার্থক্যের সমান দাঁড়াতো। তাহলে আমি এখানে একটা তুল্য ধারক নিয়ে কাজ করছি, সেই তুল্য ধারকটা হচ্ছে C, এবং তাকেও এই একই রকম মানে ট্রিটমেন্ট দিলাম, একেও প্লাস কিউ চার্জ দিলাম। হ্যাঁ, দেখো প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এতে আমি যদি ধরে নিই এর পোটেনশিয়াল V হবে, তাহলে এটার সঙ্গে যদি আমি এটা কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পারি V will be V1 plus V2 plus V3। এখন দেখো V is equal to কি হয়, Q by C। হ্যাঁ, চার্জের সঙ্গে ক্যাপাসিট্যান্সের রিলেশন অনুযায়ী আমরা বলতে পারি V equal to Q by C। তাহলে এইটার ক্ষেত্রে V1 কি হবে, Q by C1। এভাবে আমরা লিখবো, দেখো Q by C1। এটার ক্ষেত্রে কি হবে, Q by C2, কারণ দ্বিতীয় পাত্রের ধারকত্ব C2। এটার ক্ষেত্রে হবে Q by C3। আচ্ছা, V এর জন্য এখানটার জন্য আমরা লিখতে পারি, দেখো এটা তুল্য ধারকত্ব আমি C ধরেছি, তাহলে আমি V লিখতে পারি Q by C, তাহলে আমরা এদিকে Q by C।
এবার যেহেতু আমরা বলবো কিউ নট ইকুয়াল টু 0, অতএব 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুল্য ধারকত্বের যে ব্যাপারটা পেলাম সেটা কি বললাম, 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব। এখন দেখো আমরা রোধের জন্য যেটা ক্লাস 10-এ পড়েছিলাম সেখানে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব এরকম হতো না, এটা হতো কোথায়, রোধের সমান্তর সমবায় তুল্য ধারকত্ব হতো, সেটা আমরা এখানে শ্রেণী সমবায় পেলাম। সিমিলারলি প্যারালালে যদি সাজায়, প্যারালালে সাজালে দেখো পাতগুলোকে এইভাবে সাজাতে হবে। তিনটে পরস্পর প্যারালাল থাকবে এবং এই তিনটে অন্তরিত পাতটা মানে প্রথম পাতটা, তিনটেরই প্রথম পাত একসঙ্গে কানেক্টেড থাকবে, আর এদিকে এই তিনটে পাতকে আমরা কি করবো, গ্রাউন্ডেড করে দেবো। হ্যাঁ, জানি আমরা যে সেকেন্ড পার্টগুলো প্রত্যেকটা ধারকেরই কি হয়, গ্রাউন্ডেড থাকে। তাহলে এখানে সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা কিন্তু গ্রাউন্ডেড হয়ে থাকবে। তাহলে এই অবস্থায় আমি এটার যদি C1 C2 C3 ধরি, তাহলে দেখো এখানে আমরা দেখো প্রত্যেকটা যেহেতু বোথ এন্ডটা একই, মানে এদিকটা গ্রাউন্ডেড মানে সবার কিন্তু এদিকে বিভব 0। আমি যদি এখানে বিভব ধরে নিই কিউ, হ্যাঁ ধরো আমি এখানে কিউ চার্জ অ্যাপ্লাই করলাম, প্লাস কিউ অ্যাপ্লাই করলাম, তো এদিকে সাপোজ Q1 গেল, এদিকে Q2 গেল, এদিকে Q3 গেল। তো তার দরুন যেটা হবে, যেহেতু সবার স্টার্টিং পয়েন্টগুলো একই, আবার এন্ডিং পয়েন্টগুলো একই, তাই প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটি each capacitor having same potential, সবাই কিন্তু সেম পোটেনশিয়ালই থাকবে বা সবার কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স একই হবে। তো সবার পোটেনশিয়াল ডিফারেন্স আমি যদি ভি ধরে নিই, সবার পোটেনশিয়াল ডিফারেন্স ভি ধরে নিলাম, তো এর যে তুল্য ধারকত্ব আমি যদি এখানে আঁকি, তুল্য ধারকত্বটা যদি আঁকা হয়, তো দেখো একইভাবে আমরা আঁকবো, যেখানে আমি এখানেও কি করবো, কিউ চার্জই দেবো, এদিকে মাইনাস কিউ হবে, এবং এদিকে আমরা এটাকে কি করছি, সাপোজ এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। তো এটা তুল্য ধারকত্ব সি ধরলাম, এবং আমি এটারও পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ভি ধরে, দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য এখানেও ভি ধরে নিলাম। তো এখানে আমাকে দেখো কিউ কি দেয়, আমাকে কিউ দেয় সিবি, কিউ ডিরেকশন এখান থেকে আমরা বলতে পারি সিবি। এখানে দেখো আমরা বলতে পারি এই কিউ যে চার্জটা আমি অ্যাকচুয়ালি প্রদান করেছিলাম এই সমবায়ে, সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়েছে Q1 Q2 and Q3। তাহলে আমরা বলতে পারি Q should be Q1 plus Q2 plus Q3, that is why Q is equal to, এখানে আমরা লিখে দিলাম CB from equivalent capacitance সার্কিট থেকে। আর এখানে আমরা লিখবো Q1 equal to কি, এর ধারকত্ব C1 আর পোটেনশিয়াল ডিফারেন্স কত, V। তো আমরা বলবো C1V, এটা হচ্ছে C2V, এটা C3V। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, C is equal to C1 plus C2 plus C3। তো for a parallel combination the equivalent capacitance will be the sum of individual capacitance of the capacitors। তাহলে এখানে আমরা বুঝলাম যে সমান্তরাল সমবায়ে ধারকত্বের তুল্য ধারকত্বের যে রাশিমালা হয় সেটা কার সঙ্গে মিল রয়েছে, রোধের শ্রেণী সমবায় ধারকত্ব, কারণ রোধের শ্রেণী সমবায় যোগ হয়ে যায় এখানে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, তা হলো। তাহলে সমবায়টা মোটামুটি আমাদের হলো, ঠিক আছে। এরপর আমরা দেখব যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে পড়ছিলাম, তার ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, তার প্যারালাল প্লেট ক্যাপাসিটর বাংলায় বললে এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তাহলে সমান্তরাল পাত ধারক বলতে কি বুঝি না, দুটো একই রকম দেখতে পাত, সেটা হতে পারে বৃত্তাকার পাত, সেটা হতে পারে আয়তাকার পাত, সেটা বর্গাকার পাত, যেরকম শেপেরই পাত হোক না কেন, পাত মানে বুঝতেই পারছো টু ডিমেনশনাল পাত যদি দু রকমের দুটো একই আকৃতির নিই এবং তাদেরকে সমান্তরালে রেখে দিই, তাহলে তারা একটা ধারক গঠন করবে। এদের মধ্যে একটা অবশ্যই অন্তরিত হতে হয়, যেটাতে আমি চার্জ দেবো, আর একটা গ্রাউন্ডেড হতে হয়, ভূসংলগ্ন হতে হয়, যেটাতে চার্জ ইনডিউসড হবে। তো তাহলে দুটো পাত আমি কিরকম নেব, আমি নিতে পারি ধরো
এরকম দুটো পাত নিতে পারি আমি, আয়তাকার পাত যদি দুটো এরকম ভাবে রেখে দেওয়া হয়, তাহলে এরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর গঠন করবে। এটা ধরো অন্তরিত, এটা আমি চার্জ দিয়েছি, এটাকে গ্রাউন্ডেড করে দিয়েছি। পাতগুলো এরকম হতে পারে, বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার শেপের হতে পারে, এদিকেও একটা বৃত্তাকার থাকবে, তো এদের মধ্যে একটা গ্যাপ থাকবে। তো আমরা ধরে নিলাম আমরা আয়তাকার দুটো পাত নিয়েছি। সাপোজ ধরো এটা একটা পাত আর এটা একটা পাত, তো দুটো পাত কিন্তু একই আকৃতির হতে হবে। তো এর মধ্যে আমরা এটা অন্তরিত ইনসুলেটেড আর এটা হচ্ছে গ্রাউন্ডেড। তো ধারক তৈরি করার যেটা নিয়ম সেটাই মেনটেন করছি আমরা, এবং আমরা ধরলাম এটাতে ক্যাপিটাল কিউ চার্জ দেওয়া হয়েছে। আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এদের ক্ষেত্রফল ধরে নিলাম, বা এরিয়া ধরে নিয়েছি এ, তাহলে এর এরিয়া এ। তো এখন দেখো প্লাস কিউ চার্জ যদি এটা দেওয়া হয়, তো অটোমেটিক্যালি এর পুরো সারফেস বরাবর প্লাস কিউ চার্জ আমরা তৈরি হবে, এবং এই প্লাস কিউ চার্জ কি হবে, এর উপর মাইনাস কিউ চার্জ উপরের দিকে ইনডিউস করবে, এবং বাইরের দিকে প্লাস করতো সেটা গ্রাউন্ডেড হয়ে গেছে। তাহলে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এটা দিয়ে আমাদের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর তৈরি হয়েছে। এখন এখানে যদি আমরা ধরে নিই যে এই প্লেটগুলোর যে সাইজ তার তুলনায় এদের মধ্যে ধরো ডিস্টেন্স আমরা ধরলাম ডি, এদের মধ্যে ডিস্টেন্স আমরা ধরলাম ডি, তো এদের মধ্যে যে ডিস্টেন্স বা গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা এদের সাইজের তুলনায় অনেকটাই কম, এটা যদি ধরে নিতে পারি, হ্যাঁ, তার মানে এদের যে সাইজ তার তুলনায় গ্যাপটা খুব কম, যে সাইজটা অনেক বড় তার তুলনায় গ্যাপটা যদি খুব কম থাকে, তাহলে আমরা ধরতে পারি এর ভেতরের যে এই ভেতরের জায়গাগুলোতে কি হবে, ইলেকট্রিক ফিল্ড সুষম থাকবে। তো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সুষম মানে কি হবে, প্যারালালস হবে, প্যারালাল লাইন্স হবে ইলেকট্রিক ফিল্ড লাইন। আর বাইরের দিকটাতে একটু এরকম কার্ভ থাকবে, কারণ বাইরের দিকটায় বাইরের মিডিয়ামের সঙ্গে বা বাইরের সঙ্গে টাচে থাকছে বলে একটু কার্ভনেস আসবে, কিন্তু ভেতরটা আমি ধরতে পারি এখানে ইলেকট্রিক ফিল্ড সুষম, এবং এটা হচ্ছে প্যারালাল লাইন্স হচ্ছে। আচ্ছা, এখানে বিভব কত, এখানে বিভব 0, কারণ এটা গ্রাউন্ডেড আছে, এখানে আমরা বিভব ধরে নিলাম ভি। তো এখন দেখো, যদি আমাকে বলা হয় আমি ইলেকট্রিক ফিল্ড কত এই মিডিলে কোন একটা পয়েন্টে, সাপোজ আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত যদি বলা হয়, তো এটা দেখো আমরা গাউসের থিওরেমের যে অ্যাপ্লিকেশন গুলো পড়েছি সেখানে এটা পড়েছি। এটা একটা প্লেট, তো প্লেট থেকে যে কোনো একটা দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কি হয়, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে E is equal to sigma by 2 epsilon naught, where sigma is the surface charge density। এখানে সিগমা কি হবে, সিগমাটা আমরা লিখে রেখে দিলাম Q by A হবে, কারণ আমরা সারফেসের এরিয়া বলেছি A, আর টোটাল চার্জ হচ্ছে Q। সিমিলারলি এটারও সিগমা কিন্তু একই হবে। আচ্ছা, তাহলে এর জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হলো এটা, হ্যাঁ, আবার এই নেগেটিভের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে, that will be also sigma by 2 epsilon naught। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমরা ভেতরের মিডিয়ামটাকে শূন্য বা ভ্যাকুয়াম বা বায়ু মাধ্যম ধরে নিয়েছি। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট দিস পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড শুড বি E1 প্লাস E2, বিকজ আমরা জানি যে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এদিকে, নেগেটিভ কি হবে, অ্যাট্রাক্ট করবে, মানে পজিটিভ এদিকে হবে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একই দিকে হচ্ছে, তার জন্য আমরা জানি এটা কি হয়, সিগমা বাই 2 epsilon naught প্লাস সিগমা বাই 2 epsilon naught that is equal to sigma by epsilon naught। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেলাম যে দুটো প্যারালাল প্লেটসের যে মিডিলের অংশটা রয়েছে সেখানে যে কোনো বিন্দুতে বা যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো সিগমা বাই এপসাইলন নট। এখন আমাকে দেখো কি নির্ণয় করতে হবে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত, বা বাংলায় বললে ধারকত্ব কত, এইটা আমি এখন নির্ণয় করতে চাইছি। তো ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে C is equal to Q by V। তো আমি কিউ চার্জ দিয়েছি, এটা আমাকে কিউ চার্জ যে গিভেন এটা কিন্তু আমাকে দেওয়াই আছে, কিউটা আমার নতুন করে বের করার কিছু নেই, এটা তো আমাকে দেওয়াই আছে। আমাকে এখন জানতে হবে ভিটা,
তাহলে আমি ক্যাপাসিট্যান্সটা পেয়ে যাব। তো দেখো আমরা যদি এই ইলেকট্রিক ফিল্ড বরাবর ভি কাকে বলবো, এই ইলেকট্রিক ফিল্ড বরাবর যদি একটা পজিটিভ ওয়ান চার্জকে আমি নিয়ে যাই, তাহলে আমাকে কতটা কাজ করতে হচ্ছে। তাহলে কাজটা কতটা করতে হচ্ছে দেখো, মানে আমরা যদি ধরো যদি আমি অল্প ডিআর ডিস্টেন্স নিয়ে যেতাম, তাহলে আমাকে যে কাজ করতে হতো মাইনাস এটা ডিআর। এবার টোটাল আমি ভি চাইছি, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কত কাজ করতে হচ্ছে, ই ডট যে ডিআর করব সেটা ফ্রম এখান থেকে এখান পর্যন্ত, তাহলে আমরা বলবো যে ফ্রম ডি টু জিরো, ঠিক আছে, অর উই ক্যান ম্যানেজ ইট বাই ই ডট ডিআর ফ্রম জিরো টু ডি। এখন দেখো ইটা আমরা সুষম বা কনস্ট্যান্ট ধরেছি, যে কারণে এটা যদি বের করে নিই তাহলে সিম্পলি ডিআর ফ্রম জিরো টু ডি, এটা কি হয়ে যাবে ইয়ার ফ্রম ডি টু জিরো। তো দেখো আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো জাস্ট সিম্পল ডি, আর এটা তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি পোটেনশিয়াল অ্যাট এই পয়েন্টে পোটেনশিয়াল কি এলো, এই পয়েন্টে পোটেনশিয়াল তো জিরো, এই পয়েন্টে পোটেনশিয়াল এলো ইডি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস ইজ ইকুয়াল টু ইডি। তাহলে ইডিটাকে আমরা লিখছি, ইডির জায়গায় আমি লিখে দিই, এর ফর্মুলা লিখতে পারি সিগমা ডি বাই এপসাইলন নট। এখন তাহলে হ্যাঁ, ক্যাপাসিট্যান্স of that capacitor, the capacitor should be কি C is equal to should be Q by V। V এর জায়গায় আমরা লিখব যেটা পেলাম সিগমা ডি বাই এপসাইলন নট। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এটা একটু মুছছি, Q is equal to আমরা কি পাচ্ছি, তাহলে Q এপসাইলন নট সিগমা ডি। তো কিউর জায়গায় আমরা দেখো আবার লিখে দিতে পারি, কিউর জায়গায় লিখতে পারি সিগমা এ। তো এটাকে যদি লিখি তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, আমরা এটাকে আমরা ধরো এই জায়গায় লিখলাম সি ইজ ইকুয়াল টু ছিল, কিউর জায়গায় আমরা লিখলাম সিগমা ইন্টু এ, সিগমা এ এপসাইলন নট বাই সিগমা ডি। সিগমা সিগমা ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা কি পেলাম এপসাইলন নট এ বাই ডি। It is the form of capacitance for a parallel plate capacitor if the medium in between two plates is air or vacuum। যদি বায়ু মাধ্যম হয় তবেই প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে যদি বায়ু বা শূন্য মাধ্যম থাকে তাহলেই আমরা বলবো যে ক্যাপাসিট্যান্স এটা ফর্ম। যদি সাপোজ এখানে যদি একটা কোনো ডাইলেকট্রিক থাকতো, এই মিডিয়ামটাতে আমি যদি বলছি এখানে একটি রয়েছে, এখানে একটা ডাইলেকট্রিকে আমি কি যাই, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে। তো যদি ডাইলেকট্রিক থাকতো তাহলে ডাইলেকট্রিকের জন্য আমার এখানেই চেঞ্জ চলে আসতো, ইলেকট্রিক ফিল্ডটা এখানে ইন্টু কে হয়ে যেত, এখানেও ইন্টু কে পেতাম। তাহলে আলটিমেটলি এই রিলেশনটাই কে এপসাইলন নট হয়ে যেত, আবার এখানেও আমরা এটা কে এপসাইলন নট পেয়ে যেতাম। তো আলটিমেটলি আমরা যে এপসাইলন নট কেটা দেখো উপরে উঠতো, তার মানে কেটা উপরে চলে যেত, আমরা কেটা এখানে লিখছি। তো ইফ দ্য ক্যাপাসিটর ইজ প্লেসড, এ ডাইলেকট্রিক যদি ইনসাইডে প্লেস করা হয়, ডাইলেকট্রিক মিডিয়াম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে যদি হয়, তাহলে আমরা এটাকে এপসাইলন কে বাই ডি পাবো। তাহলে এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আমরা ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স কি পেলাম, কে এপসাইলন নট এ বাই ডি। তো এখান থেকে আমরা কি কি আইডিয়া করতে পারছি, দেখো যে সি ইজ প্রপোর্শনাল টু কে, সি ইজ প্রপোর্শনাল টু এ, সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি। অর্থাৎ আমরা বলতে পারি যে প্যারালাল ক্যাপাসিটর যেটা দেওয়া রয়েছে আমাকে, তো এদের মধ্যে ডিসটেন্স ডি, এদের এরিয়া এ, আর আমি ইন বিটুইন কি রেখেছি একটা ডাইলেকট্রিক, সেটা হচ্ছে কে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে এই অবস্থায় দেখো, তাহলে আমি যে ডাইলেকট্রিক রেখেছি তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে তত কিন্তু ক্যাপাসিট্যান্স বাড়বে। এটা দেখো প্রথমে আমরা করেছিলাম
যে যে একটা ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেখানে বলেছিলাম যে পার্শ্ববর্তী মাধ্যমের উপর ডিপেন্ড করে। মাধ্যমে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেড়ে যায়, সি বাড়বে, সেটা প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি তাই পাচ্ছি। আর বলেছিলাম দেখো ধারকত্ব ক্ষেত্রফলের উপর নির্ভর করে, বৈতলের ক্ষেত্রফল, এখানেও তাই করছে। দেখো ধারকত্ব এই প্লেটের ক্যাপাসিটেন্স বাড়াতে হলে আমাকে ক্ষেত্রফলগুলো বাড়াতে হবে। আর হচ্ছে 1/d এর সঙ্গে ব্যস্তানুপাতিক, সরি ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে যত এদের মধ্যে ব্যবধান বাড়বে তত কিন্তু ক্যাপাসিটেন্স কমবে। অর্থাৎ প্লেট দুটোকে যত আমি আস্তে 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 সরাবো একে অপরের থেকে, তত কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স ক্যাপাসিটেন্স কমতে থাকবে। কারণ অ্যাকচুয়ালি যত সরাতে থাকি ভোল্টেজ বাড়তে থাকে, তাই ক্যাপাসিটেন্স কমবে। ঠিক আছে, তো এবারে দেখা যাক যে আমরা যদি দুটো প্লেট না রেখে একই রকম অনেকগুলো প্লেট একসঙ্গে রাখি। সাপোজ ধরো আমি এইদিকে এরকম ভাবে কিছু প্লেট নিচ্ছি, আর এইদিকে কিছু প্লেট নিচ্ছি, সেগুলোকে আমি লাল কালি দিয়ে দিলাম। সাপোজ এরকম ভাবে, তো এইভাবে ধরো আমি ব্লু আর রেড মিলিয়ে ধরো টোটাল n সংখ্যক প্লেট নিয়েছি। তো এই প্লেটগুলোর ক্ষেত্রে দেখো আমি ভাবতে পারি টোটাল নাম্বার অফ প্লেটস n, নাম্বার অফ প্লেটস আছে n। তাহলে আমি যদি বলি এখানে যে এইভাবে সমান্তরাল আমি যদি n সংখ্যক প্লেট নিই, এর তুল্য ধারকত্ব কি হবে? আমরা তুল্য ধারকত্ব আমরা এখানে ভাবতে পারি যেন এখানে দেখো nটা যদি পাত থাকে, আমি ভাবতে পারি n-1 সংখ্যক প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। কারণ যদি ধরো এই তিনটে ধরতাম, এই পর্যন্ত ধরতাম, তাহলে এই দুটো হচ্ছে একটা প্লেট ক্যাপাসিটরকে বোঝায়, আর এইটা হচ্ছে আরেকটা প্লেট ক্যাপাসিটরকে বোঝায়। তাহলে এখানে কটা ক্যাপাসিটর পেলাম? দুটো। তাহলে তিনটে পাতের জন্য পাচ্ছে দুটো, তো সেরকম ভাবে nটা পাতের জন্য পাবো n-1 সংখ্যক প্লেট প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবং আমরা জানি যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হয় এটা। এবারে আমি এখানে ভাবতে পারি এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর গুলো কি আছে, প্যারালাল কম্বিনেশনে আছে, পরপর পরপর প্যারালাল কম্বিনেশনে যেহেতু আছে, প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয়, এদের ক্যাপাসিটেন্স গুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এই যে ক্যাপাসিটেন্স একটার ক্ষেত্রে পেলাম, এই ক্ষেত্রে ধরো সি পেলাম, এই ক্ষেত্রে সি, এই ক্ষেত্রে সি, এই সমস্ত গুলো যোগ হবে। কবার যোগ হবে? কটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে? n-1 সংখ্যক। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স উইল বি n-1 ইনটু k epsilon naught a by d। কারণ আমি এখানে কি করলাম, টোটালটা যোগ করে দিলাম। কারণ তুমি দেখতেই পাচ্ছ এই ক্যাপাসিটরের সঙ্গে এই ক্যাপাসিটর প্যারালাল আছে, প্যারালাল থাকলে কি হয়, যোগ হয়ে যায়। যোগ হয়ে যায় কটা মোট ক্যাপাসিটর যোগ হচ্ছে? n-1 সংখ্যক, কারণ nটা পাত আছে, তাই n-1 ইনটু k epsilon naught a by d, এটা আমাকে রেজাল্ট দিল। আচ্ছা, আরো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখি। ধরো আমরা একটাই ক্যাপাসিটর আছে, কিন্তু তার মাঝে মাধ্যমটা, আমরা ক্যাপাসিটর গুলো জাস্ট এরকম ভাবে দেখাচ্ছি, হ্যাঁ আমি এরকম অতটা রাখছি না। তো এই দুটোর মাঝে মিডিয়ামটা দেখো, আমরা বলছি যে এই পর্যন্ত আছে ধরো সাপোজ একটা ডাইলেকট্রিক যেটা K1, আর এই পর্যন্ত আছে আরেকটা আলাদা ডাইলেকট্রিক যেটাকে আমরা বলছি K2। তো টোটাল ডিস্টেন্স আমরা বলছি d, সেটা আমরা জানতাম, এরিয়া এই রয়েছে, কিন্তু ডাইলেকট্রিক দুটো থাকার জন্য এখানে টোটালটা যদি কে থাকে তাহলে কে হবে, কিন্তু বলছে যে দুটো ডাইলেকট্রিক থাকে। সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে d1 আর এটা হচ্ছে d2, তাহলে আমরা এটা ক্যাপাসিটেন্স কি পাবো? এটা আরেকটা এক্সাম্পল প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আমি তৈরি করতে পারি বা প্রবলেম গুলো তৈরি করতে পারি, সেটা এরকম একটা প্রবলেম যে দুটো ডিফারেন্ট ডাইলেকট্রিক যদি একসঙ্গে তৈরি দিই, একটা লেয়ার K1 আর একটা লেয়ার K2 হয়েছে, তাহলে কি হবে? তো দেখো এখানে যেটা চেঞ্জ হবে, এইটুকু ডাইলেকট্রিকের জন্য আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, আর এইটুকু ডাইলেকট্রিকের জন্য আরেকটা ইলেকট্রিক ফিল্ড পাবো। দেখো এখানেও কিন্তু আমরা ধরে নিয়েছি পাথগুলোর যা যে পরিমাণ সাইজ তার তুলনায় এই লেন্থটা যেটা d সেটা কিন্তু কম, সেই জন্য এখানেও কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানেও কিন্তু হচ্ছে তোমার ইউনিফর্ম ইনসাইড দ্য
প্লেটস, হ্যাঁ, প্লেটের মধ্যে ইনসাইড দ্য প্লেট কিন্তু এটা ইউনিফর্ম। তাই যদি হয় তাহলে আমরা এইটুকুর জন্য K1 মিডিয়ামটার জন্য K1 মিডিয়াম E should be, E এর ফর্মুলা কি সিগমা বাই K এপসাইলন নট। তো এখানে কি হয়ে যাবে K1 এপসাইলন নট K1 মিডিয়ামের জন্য এটা আমরা E1 নাম দিলাম। ফর K2 মিডিয়াম E2 should be সিগমা বাই K2 এপসাইলন নট। ঠিক আছে, এবারে দেখো এইটা আমরা যদি এটাতে ধরলাম এটার বিভব তো শূন্য, এখানে ধরলাম V1, এখানে ধরলাম সরি এখানে 0, এখানে V1, এখানে V। তো V1 মাইনাস 0 কি হবে, আমরা দেখো তোমার ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে এখানে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়ার কি ফর্মুলা পেয়েছিলাম, V ইকুয়াল টু E ইন্টু D। আগে যেটা বোর্ড ওয়ার্ক ছিল সেটা দেখলেই বুঝতে পারবে V ইকুয়াল টু E ইন্টু D ছিল। তো এখানে বিভব পার্থক্য কি V1 মাইনাস 0, এটা কি হবে K2 সরি E2 ইন্টু D, আর এখানে বিভব পার্থক্য কত V মাইনাস V1, দ্যাট উইল বি E1 ইন্টু D। এখানে হচ্ছে E1 ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তো টোটাল বিভব পার্থক্য V মাইনাস 0 যেটা, সেটা বলতেই পারি আমরা V মাইনাস V1 প্লাস V1 মাইনাস V0। তাহলে আমরা বলবো E1 D প্লাস E2 D। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এটা সিগমা D বাই এপসাইলন ইন্টু 1 বাই K1 প্লাস 1 বাই K2। আমরা E1 আর E2 মান বসালাম, নিয়ে কমন নিয়ে নিলাম। দেখো সিগমা বাই এপসাইলন এখানে কমন যাচ্ছে, আর ডিটা দুটো সরি এখানে একটা ভুল হয়েছে, এটা D1 হবে, এটা D2 হবে। তো এখানে আমরা এটা লিখব D1, এটা লিখব D2। কারণ দেখো এই V মাইনাস V1 যখন V1 মাইনাস 0 নিচ্ছি তখন ডিস্টেন্সটা কত D2, তাহলে ইট শুড বি D2। আর V মাইনাস V1 যেটা নিচ্ছি ইট শুড বি D1, কারণ এখানে ডিস্টেন্সটা হচ্ছে D1। তাহলে E1 কতটা জায়গায় জন্য কাজ করবে D1, তাই বিভব পার্থক্য E1 D1। V2 কত মানে E2 কতটা জায়গায় জন্য কাজ করবে D2, তাই E2 ইন্টু D2 হলো। তাহলে আলটিমেটলি আমার পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলাম। এখন ধারকত্ব হবে Q বাই B, কিউর জায়গায় আমরা লিখে দিলাম সিগমা ইন্টু A আগের মতোই, কারণ তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। আর এখানে লিখলাম সিগমা D বাই এপসাইলন নট D1 বাই K1 ইন্টু D2 বাই K2। তাহলে দেখো সিগমা সিগমা কেটে গেল। আমরা এটা বলতেই পারি যে সরি এখানে ডিটা থাকবে না, সিগমা কেটে গেল। তাহলে এপসাইলন A বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। এখানে যদি তিনটে মিডিয়াম থাকতো K1 K2 K3, D1 D2 D3 ডিস্টেন্সের জন্য, তাহলে ক্যাপাসিট্যান্স শুড বি কি হতো, এপসাইলন এটা কমন হতো। এখানে আমরা D1 বাই K1 D2 বাই K2 D2 D3 বাই K3 এইভাবে যতগুলো মিডিয়াম পরপর থাকবে তার জন্য টোটাল ক্যাপাসিট্যান্স এইভাবে আমরা পেতাম। যদি দুটো মিডিয়ামের বদলে যদি 3টে 4টে 5টে 6টা পেতো, তাহলে এখানে এই জিনিসটা বাড়তে থাকতো। তো এই যে ফর্মটা পেলাম, সি এর যে এই ফর্মটা পেলাম ক্যাপাসিট্যান্সের, তো এই ফর্মটা দেখো আমরা তুলনা করতে পারি আমাদের শ্রেণী সমবায়ের যে ধারকত্বের ফর্মুলা পেয়েছি সেটার সঙ্গে এটা তুলনা করতে পারি। আমি ধরতে পারি যে এখানে এইটুকু হচ্ছে একটা ধারক এবং এইটুকু হচ্ছে আরেকটা ধারক। তো এই দুটো ধারকের যে শ্রেণী সমবায়ের ফর্মুলা সেটা যেন এখানে পেয়েছি, এটা ভাবতে পারি। তো এখানে ধারকত্ব আমরা যদি এটার জন্য নিতাম, এটার জন্য ধারকত্ব কি হতো দেখো, আমরা যদি বলি এই পার্টটা ধারকত্ব C1 যদি ধরে নিতাম, এটা হল K1 এপসাইলন A বাই D1। আমাদের এই ফর্মুলা অনুযায়ী বলবো এইটুকুর জন্য ধারকত্ব কি হতো, C2 কিউবি K2 এপসাইলন A বাই D2। এটাকে যদি আমরা সাজিয়ে নিই এরকম হতো, এটাকে যদি সাজিয়ে নিই এরকম হতো, K2টাকে নিচে নিয়ে চলে গেলাম। তাহলে দেখো আমরা শ্রেণী সমবায়
তাহলে এই যে জিনিসটা পেলাম C1 আর C2, তাহলে এটাকে যদি এবারে শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের ফর্মুলা আমরা কি জানি, এখান থেকে যদি করি ধরো যে 1/c কি হয়, তাহলে এখান থেকে যেটা করবো d1/k1 বাই, দেখো এটাকে উল্টে দিচ্ছি, এটা হচ্ছে d2/k2 বাই এপসাইলন নট a। হ্যাঁ, তো একবার আমি এটা করে দিলাম, এটা নিজেরা দেখে নেবে, এটা এপসাইলন a বাই d1/k1 প্লাস d2/k2 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এই দুটোকে সেপারেটলি দুটো ধারক ধরে নিতাম যাদের ধারকত্ব এইটা আর এটা আসতো, তাহলে তাদের যদি আমি সমান্তর সমবায় তুল্য ধারকত্বের ফর্মুলা বসাতাম, তাহলে এক্স্যাক্টলি রেজাল্ট আমি এটার সঙ্গে সমান পেতাম। তার মানে আমরা ভাবতে পারি যদি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মিডলে দুটো মাধ্যম রাখি, একটার পরিবর্তে যদি আপার হাফটা একটা আলাদা মাধ্যম, এদিকে যদি আলাদা মাধ্যম রাখি, তাহলে সেখানে সেটা দুটো ধারকের শ্রেণী সমবায় হিসাবে কাজ করবে। তাহলে এটা অনেকটা আমরা সিরিজ কম্বিনেশন বলতে পারি। কম্বিনেশন, ঠিক আছে।